সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আজ আমি মাস্টার্স শেষ পর্ব শ্রেণীর ছাত্রদের জন্য মাইক্রো ইকোনমিক্সের ইনপুট আউটপুট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। এর আগে 3টি ক্লাস শেষ হয়েছে আমাদের। ইনপুট আউটপুট অ্যানালাইসিস সম্পর্কে আমাদের বেসিক যে ধারণা সবগুলি সম্পন্ন হয়েছে। আজ আমরা দেখব যে কোনো প্রবলেম থেকে কিভাবে আমরা সমাধানে যেতে পারি। তাহলে আমরা আজ দেখি, আমাদের আজ বিষয় হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যান্ড সলিউশনস। এবং এই প্রবলেম এবং সলিউশনের ক্ষেত্রে আমরা দু ধরনের পদ্ধতিতে সমাধান করতে পারি। একটি হচ্ছে ইনভার্স মেথড আর একটা হচ্ছে ক্রামার্স মেথড। এখন আমরা এখানে প্রাথমিক পর্যায়ে একটি সমস্যা দেখলাম। সমস্যাটি হচ্ছে প্রথম শিল্পে ব্যবহৃত উপাদান, দ্বিতীয় শিল্পে ব্যবহৃত উপাদান, চূড়ান্ত চাহিদা, এটা হচ্ছে প্রথম শিল্প, এটা হচ্ছে দ্বিতীয় শিল্প, এটা হচ্ছে শ্রম সেবা। এখন এখান থেকে এই প্রবলেম থেকে আমাদের কি কি সমাধান দরকার হয় বা আমরা কি বিষয় জানতে চাই। প্রথমটি হচ্ছে স্পেসিফিক ইনপুট আউটপুট ম্যাট্রিক্স ইকুয়েশন, তার মানে প্রথম আমাদের একটি ম্যাট্রিক্স ইকুয়েশন আমরা বের করব। 2 নম্বর হচ্ছে কারেক্ট লেভেল অফ পাওয়ার, অর্থাৎ সঠিক উৎপাদন স্তর নির্ণয় করব। এখান থেকে আমরা বের করব যে আমাদের সঠিক উৎপাদন স্তর, অর্থাৎ এক্স একটাকে, প্রথমটাকে যদি x1 বলি, দ্বিতীয় শিল্পটাকে যদি আমি x2 বলি, তাহলে x1 এবং x2 শিল্পের উৎপাদন স্তর কত হবে। তারপর হচ্ছে শ্রম সেবা, প্রত্যেক শিল্পের মোট প্রয়োজনীয় উপকরণের পরিমাণ। তাহলে আমরা প্রয়োজনীয় উপকরণের পরিমাণ, এটা হচ্ছে প্রাথমিক উপকরণ বা যেটাকে আমরা বলছি শ্রম সেবা। এখানে আমরা দেখব যে প্রথম শিল্পে এতটুকু ব্যবহার হয়েছে প্রতি একক তৈরির ক্ষেত্রে, দ্বিতীয় শিল্পে প্রতি একক উৎপাদনের ক্ষেত্রে এতটুকু উপাদান ব্যবহার হয়েছে। এখন আমাদের প্রয়োজন হবে যে মোট শ্রমের পরিমাণ কত। আর শেষে হচ্ছে হকিন্স সাইমন কন্ডিশনটা আমাদের পালিত হলো কিনা। কারণ আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হকিন্স সাইমন কন্ডিশন যদি ফিল আপ না হয়, তাহলে আমাদের যেই প্রবলেমটা হবে বা হতে পারে সেটা হচ্ছে কি আমাদের উৎপাদনের পরিমাণ নেগেটিভ হতে পারে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য বলি না। অতএব সেই অনিশ্চয়তা দূর করার জন্যই কিন্তু হকিন্স সাইমন আমাদের কিছু কন্ডিশন দিয়েছিলেন। 2টি কন্ডিশন ছিল, একটি ছিল প্রয়োজনীয় শর্ত আর একটা ছিল পর্যাপ্ত শর্ত। তো প্রয়োজনীয় শর্তটা কি ছিল, যে আমরা যে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা ব্যবহার করব বা লিওনটিপ ম্যাট্রিক্স যেটা ব্যবহার করব, তার নির্ণায়ক হবে নন সিঙ্গুলারিটি 1। আর 2 নাম্বার ছিল যেটাকে আমরা বলছি পর্যাপ্ত শর্ত, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা উপাদান হবে কি পজিটিভ এবং সেটা হবে অবশ্যই 1-এর চেয়ে কম। তাহলে আমাদের যে কোনো প্রবলেম থেকে আমরা সাধারণত কি কি জানতে চাই, ইকুয়েশনটি জানতে চাই, কাম্য উৎপাদন স্তর কত জানতে চাই, আরেকটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শ্রমের পরিমাণ কত সেটা জানতে চাই, সাথে সাথে হকিন্স সাইমন কন্ডিশন পালিত হয়েছে কিনা সেটাও আমরা জানতে চাই। তাহলে আজ আমরা এই প্রবলেম থেকে আমাদের পদ্ধতি কয়টি বললাম, একটা হচ্ছে ইনভার্স মেথড আর একটা হচ্ছে ক্রামার রুলস। আজকে আমরা যেটা করব শুধুমাত্র ইনভার্স মেথডে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। তবে এখানে বলে নেই, আমি যেই পদ্ধতি ব্যবহার করি না কেন আমার ফলাফল কিন্তু একই আসার কথা। তাহলে আমরা চলে যাই আজকে সরাসরি আমরা এই সমস্যাটাকে সমাধানের দিকে। আমরা এখন দেখব স্পেসিফিক ইনপুট আউটপুট ম্যাট্রিক্স ইকুয়েশন। এটা ছিল আমাদের 1 নাম্বার প্রশ্ন। তো সেটা হচ্ছে কি Tx = D। টি মানে হচ্ছে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বা লিওনটিপ ম্যাট্রিক্স। এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি x = D/T। এটাকে লেখা যায়, এটা হলো x, আমরা যেটা পাচ্ছি সেটা, এটা x মানে হচ্ছে x1 x2। এটা সমান লিখতে পারি T ইনভার্স × D। তাহলে আমরা দেখি যে আমাদের মূল কাজ হচ্ছে উৎপাদন স্তর বের করা, এবং সেই উৎপাদন স্তর বের করতে গেলে আমরা যে সূত্রটা ব্যবহার করলাম সেটা হচ্ছে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের ইনভার্স, অর্থাৎ লিওনটিপ ম্যাট্রিক্সের ইনভার্স × D। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে
এই লিওনটিপ ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে ইনভার্স ম্যাট্রিক্স রূপান্তর করা। তার আগে যদি আমরা একটু আমাদের ওই ম্যাট্রিক্সটাকে একটু লিখে নেই তাহলে আমাদের সুবিধা হবে। সেটা কি ছিল? 0.3, 0.4, 0.6, এটা ছিল এ, আর ডি ইজ ইকুয়াল টু কি ছিল? 2080। এটা আমরা একটু লিখে রাখলাম। তাহলে আমাদের মূল কাজ কি দাঁড়াচ্ছে? টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করে তার ইনভার্স বের করব। সেই ইনভার্স ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? আমরা ডি দিয়ে গুণ করব। তাহলে ধারাবাহিকভাবে যদি আমরা বলি, প্রথম কাজ হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা বের করা। এই টি সমানই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস হচ্ছে কি এ। তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ যা বলতে যা বোঝায়, আমরা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বলতে তা বোঝায়। তাহলে এটাকে যদি আমরা বের করি তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা সম্পর্কে সবারই ধারণা আছে, কারণ গত ক্লাসে আমরা এই বিষয়ে ধারণা দিয়েছি। তাহলে এটা কি দাঁড়ালো? 1 থেকে যে 0.3 আমি বিয়োগ করি তাহলে টি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0.7। 0.3 মাইনাস 0.3 মাইনাস 0.4, 0.4, এই হচ্ছে আমার টি, অর্থাৎ টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স। তাহলে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস হচ্ছে আমার কোএফিশিয়েন্ট, ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। দ্বিতীয় কাজ হচ্ছে আমার নন সিঙ্গুলারিটি টেস্ট করা, অর্থাৎ আমরা যে হকিস-সাইমন কন্ডিশনের কথা বলেছিলাম সেক্ষেত্রে আমরা জানি একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত আর একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। তাহলে একটা শর্ত হচ্ছিল কি? যে আমার এই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা কি হবে? নন সিঙ্গুলারিটি হবে। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার আমরা একটু বের করে রাখি কত হয়। তাহলে আমরা জানি নির্ণায়কের চিহ্ন হচ্ছে এটা, সমান হচ্ছে কি 4 7 28, তার মানে 0.28 মাইনাস 3 4 12, 0.12 সমান হচ্ছে কি 61। অর্থাৎ আমাদের টি ডিটারমিনেন্ট কি দাঁড়ালো? 0.16, এবং এটা আমরা দেখলাম এটা হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের একটি শর্ত কিন্তু পূরণ হয়ে গেল। কিসের? হকিন্স-সাইমনের। টি সমান হচ্ছে 0.7, -3, -4, 0.4, এই হচ্ছে আমার মূল ম্যাট্রিক্সটা আমরা লিখে রাখলাম। এখন আমরা যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করব, এটা সমান হচ্ছে ডিটারমিনেন্ট অফ টি ইনটু অ্যাডজয়েন্ট অফ টি, আবার এক্স বার সমান হচ্ছে ইনটু ডি। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি অঙ্কটা প্রথম থেকে শুরু করি, আমাদের একটি কাজ হয়ে গেল, আমরা টি বের করে ফেললাম। টিটা কি পেয়েছি? টি হচ্ছে আমাদের, আমরা কি জানি, আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, সেটা আমরা পেয়েছি। এটা হচ্ছে আমাদের টি। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এটার একটা নির্ণায়ক বের করা। তো নির্ণায়ক বের করে আমরা কি পেয়েছি? নির্ণায়ক বের করে আমরা এটা পেয়েছি। এখন এটার যদি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আবার কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কি করব? কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। অর্থাৎ টি এর আমরা টি ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, সেটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমাদের প্রথম কি কাজ হচ্ছে? কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করা। এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কি? কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে এটাকে যখন বিবেচনা করব, এই রো এই কলাম বাদ যাবে, তাহলে কি থাকবে? 0.4। এটাকে যখন বিবেচনা করব, এই রো কলাম বাদ যাবে, থাকবে 0.4। এটাকে যখন বিবেচনা করব তখন থাকবে 0.3। এটাকে যখন বিবেচনা করব 0.7। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স। টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের যদি আমি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করি সেটা পেলাম এটা। আবার কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি আমি
রো কে কলাম, কলামকে রো করি, অর্থাৎ যদি আমি সেটাকে ট্রান্সপোজ করি সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটা যদি আবার লিখি রো কে কলাম, তাহলে এটা আমি কি বলছি? ট্রান্সপোজ। এটাকে আমি কি করি? ট্রান্সপোজ যদি করি 0.4.3, আচ্ছা এটাকে আমি কি করলাম? কলাম করে ফেললাম। আর এটা হলো কি 0.4.7। এখন সোজা হলো কিনা জানি না, আবার বলছি ধারাবাহিকভাবে যদি আমি বলি, প্রথমে কাজ হচ্ছে আমার টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা মানে কি আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস হচ্ছে ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, সেটা বের করলাম। সেটা বের করার পর তার নির্ণায়ক আমরা বের করবো। নির্ণায়ক যেহেতু আমরা একটা পজিটিভ পেয়েছি, অতএব বাকি আমরা আগাতে পারবো। এরপরে কাজ হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্সটা যখন আমি বের করতে চাচ্ছি, তাহলে সেই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের প্রথম হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করলে সেটা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমি 1/ডিটারমিনেন্ট অফ টি দেই, তাহলে সেটা হবে আমার ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে কিন্তু দেখতে যত জটিল মনে হয়, আমরা যদি পিছন থেকে অঙ্কটা শুরু করি তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে সুবিধা। তাহলে আমি শুধু ইনভার্স যদি বের করি আর কিছুই না, এটার সাথে যদি আমি ডিটাকে গুণ করি, তাহলে কিন্তু আমি কি পেয়ে যাব? আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত উৎপাদনের পরিমাণ। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদনের পরিমাণ বের করার আগে আমরা যদি এটা বের করতে যাই, তাহলে আমরা দেখলাম এই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্সটা মানে কি লিওনটিফ ইনভার্স ম্যাট্রিক্স যদি আমরা বলি, অর্থাৎ লিওনটিফ ইনভার্স ম্যাট্রিক্স সমান হচ্ছে 1/টি। এটা কি ডিটারমিনেন্ট অফ টি, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ টি। তাহলে আমরা এটা বের করেছি 0.16 পেয়েছি। অ্যাডজয়েন্ট বের করার জন্য আমরা বের করলাম কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমি যখন ট্রান্সপোজ করে পেলাম, সেটা হয়ে গেল আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে শেষ পর্যন্ত আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি টি ইনভার্স সমান বের হলো আমার 1/0.16 ইন্টু 0.4.3.4.7, এটা আমার বের হলো। এখন আমি চাচ্ছি কি x বার সমান হচ্ছে তাহলে ইন্টু ডি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি তাহলে এই অংশটা যদি আমি করি 0.4 divided by 0.16, 0.3 divided by 0.16, 0.4 divided by 0.16, 0.7 divided by 0.16 into 28. এখন যদি আমরা এটাকে আগে সংক্ষেপে করি, এখানে হচ্ছে 2.5 এটাকে যদি ভাগ করি 1.875 4.375 into 2080। তাহলে x1 যেটা আমরা লিখি x বার সমান হচ্ছে তাহলে 25 into 20, 25.2.5 into 20
1.875 into 80, 4.375 into 80। এখন আমরা লিখি, এটা হচ্ছে কত, 4×5=20, এটা হচ্ছে 50 প্লাস 150, এটা 50 প্লাস 350, তাহলে x1 হচ্ছে 200, x2 হচ্ছে 400। আচ্ছা, আমরা কি পেলাম শেষ পর্যন্ত? আমরা পেলাম x1 হচ্ছে 200 আর x2 হচ্ছে 400। এখন আমরা যদি প্রথম থেকে আবার শুরু করি, যে আমরা কি পেলাম, কি কাজ আমার করণীয় ছিল। প্রথম হচ্ছে আমার 1 নম্বরে যদি আমরা বলি, সেটা হচ্ছে আমার টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বা লিওনটিভ ম্যাট্রিক্স। সেটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস হচ্ছে এ, এটা হলো প্রথম। 2 নম্বরে হচ্ছে আমার কোফ্যাক্টর ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। 3 হচ্ছে এটার সংযুক্ত ম্যাট্রিক্স, সংযুক্ত ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে এটার বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা তো আগেই বের করেছিলাম 1 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা অর্থাৎ টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের কি বের করব, এটা আমরা বের করব হচ্ছে ডিটারমিনেন্ট, এবং এটার শর্তটা কি ছিল, নন সিঙ্গুলারিটিতে আমরা এটা পেয়েছিলাম 0.16, এটা হলো এ। তাহলে আমরা ধারাবাহিকভাবে যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে চাই, তাহলে প্রথমে আমি কি বের করব, প্রথমে বের করেছিলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স বিয়োগ এ ম্যাট্রিক্স। তারপরে এটা থেকে কি বের করেছিলাম, এটা থেকে আমরা একবার বের করেছিলাম ডিটারমিনেন্ট, আমরা বের করে আমরা এতটুকু দেখে রেখেছি, এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ নন সিঙ্গুলারিটি টেস্ট আমার হলো। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে আমার কিন্তু নন সিঙ্গুলার টেস্টটা করার পরে এটা যদি পজিটিভ না হতো, তাহলে কিন্তু আমার আর চূড়ান্ত উৎপাদন আসলে আমরা পেতাম না, আমাদের ওটাই বন্ধ করে দিতে হতো। কিন্তু যেহেতু আমি পজিটিভ পেয়েছি, বাকিটা আমার অ্যাডভান্স হওয়া সম্ভব হলো। এরপর আমি কি করব, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। কারণ আমরা জানি কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, তখন সেটাকে আমি পাই সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করলাম, তারপর আমি যেটা পেলাম সেটা পেলাম আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এরপর আমার কি কাজ হচ্ছে, বিপরীত ম্যাট্রিক্স বের করা। তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা আমি আবার শেষে কিভাবে বের করলাম, আমরা শেষ পর্যন্ত যেটা আসলাম সেটা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স বের করলাম। তাহলে আমি আবার লিখছি, আমার টার্গেট হচ্ছে এটা সমান হচ্ছে কি ইনভার্স অফ টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স ইনটু ডি। এখন টি ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা বের করলাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলাম। আচ্ছা, তারপরে ডি বা টি ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, টি ইনভার্স, তারপরে হচ্ছে ডি। এখন এটা করতে যে আমরা শেষ পর্যন্ত যেটা পেয়েছি সেটা x1 পেয়েছি আমি 200, x2 পেয়েছি আমি 400। এখন এর সাথে আমার একটা, তাহলে আমরা কি পেয়ে গেলাম, তো প্রথমে আমার কাজ ছিল স্পেসিফিক ইনপুট আউটপুট ইকুয়েশনটা পেলাম। তারপরে প্রশ্নটা ছিল যে আমি উৎপাদনটা করতে পারলাম কিনা, অর্থাৎ আমার প্রথম শিল্পের উৎপাদন পরিমাণ কত, অর্থাৎ প্রথম শিল্পের উৎপাদন কত আমরা এখানে পেলাম 200। দ্বিতীয় শিল্পের উৎপাদন কত আমরা পেলাম 400। তাহলে আমার কিন্তু 2 নম্বর অ্যান্সার শেষ। 3 নম্বর প্রশ্ন ছিল যে আমার প্রয়োজনীয়
উপকরণের অর্থাৎ প্রাথমিক উপকরণের পরিমাণ কত। প্রাথমিক উপকরণ বলতে আমরা কি বুঝিয়েছি, আমরা বুঝিয়েছি শ্রমিকের পরিমাণ। এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে এটাকে আমাদের বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে x0 দিয়ে যে আমরা শ্রম সংখ্যাটা বুঝাই, তাহলে হচ্ছে a01 ইন্টু x1 প্লাস a02 ইন্টু x2। এখন a01 মানে হচ্ছে প্রতি একক x1, অর্থাৎ প্রথম শিল্পের প্রতি একক উৎপাদনের ক্ষেত্রে আমার শ্রমিকের পরিমাণ কত ছিল, অর্থাৎ এক এককের জন্য যা ছিল সেটাকে যদি আমি টোটালটাকে দিয়ে গুণ করি তাহলে শুধু এতটুকু পাই x1 এর জন্য। আবার এক একক x2 এর জন্য যা ছিল সেটাকে যদি মোট x2 দিয়ে গুণ করি তাহলে পাই 2 নম্বর ইন্ডাস্ট্রির আমাদের লেবারের পরিমাণ কত। আর দুটাকে যদি আমি যোগ করি তাহলে মোট আমি শ্রমিকের সংখ্যাটা পেয়ে যাই। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমার কি ছিল, আমার যে অঙ্কটা ছিল সেখানে দেয়া ছিল আমার ছিল হচ্ছে যতটুকু 0.3, 0.3, 0.4, 0.6, আর এখানে ছিল 0.3, 0.1, এবং এখানে আরেকটা হচ্ছে শ্রম সংখ্যা 0.3, এটা হচ্ছে 0.1। এটা যদি নাও দেয়া থাকতো আমার নিয়ম হচ্ছে এখানে এক একক অর্থাৎ 1 মাইনাস 0.7, তার মানে এক একক উপাদানের ক্ষেত্রে যদি 0.7 হয় অন্যান্য উপকরণ, তাহলে শ্রমিকের পরিমাণ হচ্ছে 0.3। এটা না দেয়া থাকলেও আমি 1 থেকে যদি এটাকে আমি বিয়োগ করতাম তাহলে 0.3 পেতাম। ঠিক একইভাবে এখানে হচ্ছে 0.3, 0.6, 1 থেকে যদি বিয়োগ করি 0.9 তাহলে হচ্ছে 0.1। এটা আমার দেয়া ছিল, এটা যদি দেয়া নাও থাকতো তাহলে আমি বের করতে পারতাম। তাহলে কি দাঁড়িয়েছে, আমার যে প্রবলেমটা দেয়া ছিল সেক্ষেত্রে আমি দেখেছিলাম যে এক একক x1 তৈরি করার জন্য আমার শ্রমিকের পরিমাণ ছিল 0.3। তাহলে প্রথম শিল্পের আমি যদি লিখি প্রথম শিল্পের প্রয়োজনীয় শ্রম হচ্ছে কত, তাহলে 0.3 ইন্টু 200। আবার দ্বিতীয় শিল্পের প্রয়োজনীয় শ্রম হচ্ছে কত, 0.1 গুণন 400। তাহলে এটাকে দিয়ে আমি যদি গুণ করি 3 দুগুণে 6, তাহলে আমার কত লাগবে, আমার লাগবে হচ্ছে 60। 3 দুগুণে 6, 0.60। আচ্ছা 4 × 4, তার মানে হচ্ছে 40। তাহলে এখানে লাগবে আমার 60 জন, এখানে লাগবে আমার 40 জন। তাহলে প্রথম শিল্পে যদি লাগে 60 জন, দ্বিতীয় শিল্পে লাগে যদি 40 জন, তাহলে মোট কত দাঁড়াচ্ছে, মোট হচ্ছে 100। তাহলে লেবারের পরিমাণ কত হচ্ছে, 40 প্লাস 60 সমান হচ্ছে 100। তাহলে আমরা কি কি প্রবলেম ছিল, প্রথম প্রবলেম ছিল আমাদের স্পেসিফিক ইনপুট আউটপুট ম্যাট্রিক্স ইকুয়েশন, সেই ইকুয়েশনটা আমরা দেখলাম। দ্বিতীয়টা ছিল x1 এবং x2 এর উৎপাদনের পরিমাণ কত, সেখানে আমরা দেখলাম একটা হচ্ছে 200 একক আর একটা হচ্ছে 400 একক। তারপরে হচ্ছে আমাদের প্রয়োজনীয় শ্রমিকের পরিমাণ কত। তো প্রয়োজনীয় শ্রমিকের যদি ইন্ডিভিজুয়াল আমরা প্রথম শিল্পের জন্য তখন ছিল 40 একক, আর দ্বিতীয় শিল্পের জন্য প্রয়োজন হলো 60 একক। তাহলে মোট কত একক, মোট হচ্ছে 100 একক। এখন আর শেষের যে বিষয়টা সেটা ছিল যে আমাদের এটা হকিন্স সাইমন কন্ডিশন ফিল আপ করে কিনা। তাহলে আমরা বলেছিলাম এখানে দুটি শর্ত ছিল, একটা ছিল প্রয়োজনীয় শর্ত আর একটা ছিল পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি ছিল, প্রয়োজনীয় শর্তটা আমার ছিল যে ইনপুট কোএফিশিয়েন্ট আমরা যে ম্যাট্রিক্সটা ব্যবহার করেছিলাম, আমরা যে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা ব্যবহার করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের আমরা বলি প্রিন্সিপাল ডায়াগোনাল হবে কত, 1 এর চেয়ে কম, অর্থাৎ প্রথম হবে পজিটিভ তারপর হবে 1 এর চেয়ে কম। তাহলে আমাদের প্রথমটা কি ছিল 0.7, তো 0.7 এটা অবশ্যই 1 এর চেয়ে কম এবং এটা পজিটিভ। আর এই সাইডে কি ছিল 0.4, তাহলে এটা হচ্ছে কি, এটা ছিল আমার পজিটিভ, তাহলে এটা আমার শর্ত পূরণ হলো। আরেকটি কি শর্ত ছিল, সেটা হলো নন সিঙ্গুলারিটি টেস্ট, অর্থাৎ আমরা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্টটা বের করেছি অর্থাৎ যে নির্ণায়ক বের করেছি সেটা অবশ্যই কি হতে হবে,
পজিটিভ হতে হবে, এবং সেখানে আমরা কি পেয়েছিলাম, সেখানে পেয়েছিলাম 0.16। তাহলে আমরা দেখলাম যে দুই ক্ষেত্রেই হকিন্স স্যামন কন্ডিশনটা পূরণ হয়েছে, এবং হকিন্স স্যামন কন্ডিশন মূলত পূরণ হয়েছে বলেই কিন্তু আমরা একটি কি পেয়েছি, আমরা দুটি উৎপাদনের পরিমাণটা জানতে পেরেছি। অর্থাৎ আমরা উৎপাদনটা আমার নেগেটিভ হয়নি, সেটা আমার কি হয়েছে, সেটা হয়েছে আমার পজিটিভ। একটা হয়েছে 200 একক আর একটা হয়েছে 400 একক। এবং শ্রমিকের প্রয়োজনীয় পরিমাণ কত লেগেছে, আমার লেগেছে 100 একক। আমার প্রথম শিল্পের জন্য লেগেছে 40 একক, দ্বিতীয় শিল্পের জন্য লেগেছে আমার 60 একক। তাহলে এই হচ্ছে আমাদের সমাধান। অর্থাৎ আমাদের যদি কোনো ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা যদি সমাধান করতে যাই আমাদের কতগুলি ধাপ অতিক্রম করতে হয়। সে অতিক্রম করতে যে তার আগে আমরা যদি বলি যে আমরা দুই পদ্ধতিতে সমাধান করতে পারি। প্রথমটা হচ্ছে ইনভার্স মেথড, অর্থাৎ এটাকে আমরা লিওনটিপ ইনভার্স মেথড বলতে পারি। দ্বিতীয়টা হচ্ছে ক্রামার রুল। তার আজকে আমরা যে প্রবলেমটা সলভ করলাম, অর্থাৎ যে প্রবলেমটাকে সলভ করলাম সেই পদ্ধতিটা আমরা ব্যবহার করেছি, সেই পদ্ধতিটা হচ্ছে লিওনটিপ ইনভার্স ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স আমরা কি দেখলাম, একই দিকে দেখলাম হকিন্স স্যামন কন্ডিশন যেমন পালন হয়েছে, তেমনি আমরা উৎপাদন স্তর পেয়েছি এবং একই সাথে প্রয়োজনীয় শ্রমিকের সংখ্যা আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, কখনো কখনো প্রশ্নে দেয়া থাকে যে এতজন শ্রমিক যদি থাকে তাহলে এই উৎপাদন করা সম্ভব কিনা। তাহলে এখানে একটু সংযোজন করে দেই। আমাদের শ্রমিকের পরিমাণ হয়েছে কত, 100 একক। এখন যদি আমাকে বলে দেয় যে আমার শ্রমিক আছে 90, আমি উৎপাদন করতে পারবো কিনা, তখন আমার কি বলতে হবে যে আমার প্রয়োজন হচ্ছে 100 একক শ্রমিক, কিন্তু সেক্ষেত্রে যদি 90 জন হয় তাহলে আমার পুরোটা উৎপাদন করা সম্ভব না। আবার যদি বলে যে শ্রমিকের সংখ্যা আপনার আছে, যোগান আছে কত, 120 জন, আপনার তখন বলা যাবে কি যে হ্যাঁ, যেহেতু যোগান 120 জনের আছে কিন্তু আমার চাহিদা হচ্ছে 100 জন, অতএব উৎপাদন করা সম্ভব। অতএব দেখা যায় একই প্রশ্ন বিভিন্ন ভাবে করা যেতে পারে, কিন্তু আমরা যদি নিজেরা প্রবলেম সলভ করতে জানি তাহলে যে কোনো প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের দেয়া সম্ভব। তাহলে আজ এতটুকুই থাক। আমরা আগামী দিন কি করব, আমরা আগামী দিন আরেকটি যে পদ্ধতি আছে সেটা হচ্ছে কি ক্রামার রুল। ক্রামারটা খুবই সহজ, এবং এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা যেই পদ্ধতি ব্যবহার করি না কেন আমাদের ফলাফল কিন্তু একই আসার কথা। তাহলে আজকের ফলাফলটা আমার মাথায় রাখতে হবে। আমি আগামী দিন এই প্রবলেমটাকে ক্রামার রুলের সমাধান করার চেষ্টা করব, এবং আমরা দেখবো যে আমরা সঠিক পথে আছি কিনা। তো সবাইকে আবারও ভালো থাকবে, সুন্দর থাকবে। আশা করি আগামী ক্লাস পর্যন্ত, আগামীতে ঈদ, আমরা ঈদ পর্যন্ত আপাতত আর ক্লাস নিচ্ছি না, ঈদের পরে আমরা আবার দেখা হবে। আশা করি আমরা এই কদিন যা পড়িয়েছি তোমরা একটু হলেও দেখে নিবে এবং উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।